আপনি হিচককের ওই ফিল্মটা দেখেছেন, যেখানে একজন মানুষ তার হাতের মুঠোতে একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে মারা যাচ্ছেন? মারা যাবার ৩-৪ ঘন্টা পর খুনি তার মুঠোটা খোলার চেষ্টা করছিলেন, কিন্তু মুঠোটা খোলেনি, কারণ ওর পুরো শরীর শক্ত হয়েছিল। মুঠো খুলবার জন্য মৃতের একটা একটা করে আঙুল ভেঙে খুলতে হয়েছিল। দেখুন, হয় কি, মারা যাবার ২-৩ ঘন্টা পর আমাদের শরীরের মাসলস আস্তে আস্তে শক্ত হতে শুরু করে, পুরো শরীর আস্তে আস্তে শক্ত হতে শুরু হয়। এইভাবে এইভাবে কখনো কখনো মনে হয় যে মৃত বেঁচে উঠেছে, কিন্তু তেমনটা নয়। কিছুক্ষণ পর পুরো শরীর একটা পাথরের মতো সলিড হয়ে যায়। এটাকেই বলে রিগার মর্টিস। হ্যালো, আগে আমি শঙ্করের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, একটু আর্জেন্ট আছে, একটু ওকে ডেকে দিন। হ্যালো শঙ্কর, আমি কালকে তোমার সাথে যেমনভাবেই হোক দেখা করতে চাই। বাবা বাড়িতে এমন একটা কথা বলেছে, আমি একদম ভয় পেয়ে গিয়েছি। উনি সামনের মাসে আমার বিয়ে দিতে চাইছেন। উনি কারোর সাথে কথাও বলে ফেলেছেন, আর উনি চাইছেন যে আমি ছেলের সাথে দেখা করি, কিন্তু আমি না করে দিয়েছি। আমি ঘরে ঝামেলা শুরু করেছি। আমি বলেছি আমি গোয়ায় একটা ট্রেনিংয়ে যাচ্ছি, আমার কাছে একদম টাইম নেই, কিন্তু উনি ওনার জেদ বজায় রেখেছেন। উনি আমার বিয়ে দিয়েই ছাড়বেন। না না, ওনার আমাদের ব্যাপারে কিছুই জানা নেই, আর আমি ওনাকে বলার সাহসও পাচ্ছি না। কি? আরে না না, তুমি তুমি ওনার সাথে দেখা করো না। উনি রাগের মাথায় কিছু করে ফেলবেন। উনি এমনকি তোমায় মারতেও পারেন। দেখো শঙ্কর, আমার ভীষণ ভয় করছে। আমরা এখান থেকে পালিয়ে যাই, আমরা গোয়ায় চলে যাব। আমি ওখানে গিয়ে একটা কাজ খুঁজে নেব। আমরা দুজনে মিলে কিছু একটা করে নেব। তুমি এই ব্যাপারে ভেবো না। আমাদের কাছে টাইম খুব কম। দেখো শঙ্কর, তুমি তুমি কালকে আমার সাথে কখন দেখা করছো? আচ্ছা আচ্ছা, 5টার সময় ঠিক ওই জায়গায়। আচ্ছা। কি বলছো? রিল্যাক্স? এই ঘরে কি করে কেউ রিল্যাক্স থাকে? তুমি জানো না, আমার বাবা পাগল হয়ে গেছে। अलका, কিছুদিন আগে আমি নিউজ পেপারে পড়লাম যে পুনাতে একটা নারকেলওয়ালা হঠাৎ পাগল হয়ে গেছে, আরো লোকেদের উপর হামলা করছে নিজের ওই লম্বা ছুরি দিয়ে, যেটা দিয়ে নারকেল কাটত। আর যতদূর মনে পড়ছে 2জন লোককে মেরে দিয়েছে আর 8 ডজন লোককে ও ঘায়েল করেছে। এসব হয়েছে হয়তো গরমের জন্য। আর তুমি জানো যে গরমের জন্য একটা মাথাতে একটা খুন চাপে। তোমার কি মনে হয় এমনটা হয়নি? কিন্তু এইসব ভয়ঙ্কর কথা তুমি আমাকে কেন বলছো? যবে থেকে তুমি খুনি আর পুলিশের ব্যাপারে গল্প লেখা শুরু করেছো, তখন থেকে তোমার মাথায় অপরাধ ছাড়া আর কিছুই আসছে না। আর আমি যে নিজের ভবিষ্যতের ব্যাপারে ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। আলকা, আসলে তোমার মনটা ঘোরাতে চাইছিলাম। সরি ইয়ার, আমি এই বিয়ে টেনশনের কথাটা বলতে চাইছি না। কিন্তু আমরা পালাতে কেন পারবো না? আরে আমরা আর্য সমাজে গিয়ে বিয়ে করে নেব। আমি সাবালিকা, আর একবার যদি বিয়ে হয়ে যায় না, তো আমার বাবাও কিছু করতে পারবে না। আমরা এই কথা নিয়ে কতবার ঝগড়া করেছি, কতবার ডিসকাশন করেছি। তুমি জানো আমার কাছে অর্থ নেই, আমার কাছে কাজ রেগুলার নেই, আর আমি থাকি কোথায়? একটা ছোট্ট জায়গায়, পেইং গেস্ট। আমরা যদি বিয়ে করি, খাবো কোথায়, থাকবো কোথায়? ওই পেইং গেস্ট ছোট্ট জায়গায়। লোকে বলে যে ভালোবাসা টাটকা হাওয়ায় বাঁচে, আর এখানে তো টাটকা হাওয়াও পাই না। এই 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 আলকা, প্লিজ একটু ধৈর্য ধরো। আর হ্যাঁ, তুমি গোয়া থেকে কবে ফিরছো? 1 মাস বাদে। ঠিক আছে, এখন আমার কাছে যে কাজ আছে সেটা 2-3 সপ্তাহে শেষ হয়ে যাবে, আর তারপর আমার কাছে প্রচুর পয়সা আসবে, আর তারপর ঝটঝট কাজ আসবে। আমি প্রচুর কন্ট্রাক্ট সাইন করব, আর প্রচুর টাকাও আসবে, আর তারপর আমরা বিয়ে করব। আলকা, কিছুদিনের জন্য তোমার বাবাকে এড়িয়ে যাও। নিজের বাবাকে এড়িয়ে যাব? কিন্তু আমার তো ওনার সাথে কথা বলতেই ভয় লাগে। তুমি তুমি তো জানো উনি অর্ধেক পাগল। কিন্তু আমি চেষ্টা করব। হ্যাঁ, তুমি এটা কেন করছো না? যতদিন আমি গোয়ায় আছি, তুমি চলে আসো না কিছুদিনের জন্য। খুব মজা হবে। আমরা সমুদ্রে ডান্স করব। আচ্ছা, আর তোমারও একটু চেঞ্জেস হয়ে যাবে। চেঞ্জেস? আমার চেঞ্জ চাই না, আমার টাকা চাই, আমার কাজ চাই। আর চেঞ্জ হচ্ছে না। আমার বন্ধু সতীশ 6 মাসের জন্য দুবাই চলে যাচ্ছে, আর আমি ওর বাংলোতে থাকবো।
কুসুমনগর। কুসুমনগরে? হ্যাঁ। শুনশান জায়গায়, শহর থেকে এত দূরে? তো কি হয়েছে? যেখানে কেউ থাকেই না, তুমি একা ভয়েই মারা যাবে। কোথায় ছিলি ভাই? আমার মনে হলো তুই আসবি না, তোর বোধহয় সিদ্ধান্ত বদল হয়েছে। সরি ইয়ার, আসলে হয়েছিল কি যে একটা আর্জেন্ট মিটিং এ ফেসেছিলাম। আচ্ছা, আরে ভাই আমার দুবাইয়ের ফ্লাইট রাত 2টোর সময়, ততক্ষণ একটু সেলিব্রেটি করা যাক। আসলে কি আগামী 6 মাসে দুবাইয়ে আমার কারবারটা প্রচুর বড় হবে। ও হ্যাঁ, আমি ভুলে যাওয়ার আগে এই চাবিটা তোর কাছে রেখে দে। থ্যাংক ইউ ইয়ার। ওখানকার কিচেনে আমি সমস্ত জিনিস ভরে রেখে দিয়েছি, ফ্রিজটাও স্টক করে রেখে দিয়েছি, বিয়ার টিয়ার সব আছে ওখানে। আমার চাকর সপ্তাহে 2বার তোর কাছে আসবে, আর ডিম সবজি যা কিছু লাগবে সব দিয়ে যাবে তোকে। আরে তোকে কি করে ধন্যবাদ বলবো ইয়ার, থ্যাঙ্কস আ লট ইয়ার। ধন্যবাদ তো আমার তোকে দেওয়া উচিত, তুই ওখানে থাকলে কমসে কম আমার বাংলোটা তো পরিষ্কার থাকবে। তোর কাছে যদি একটা মোটরসাইকেল থাকতো বেশ ভালো হতো। আসলে কি ওই জায়গাটা একটু দূরে, আর কখনো কখনো তো রাত্রিরে নির্জনতায় গা ছমছম করে। আর হ্যাঁ, ডু মি আ ফেভার, আসলে কি আমি এটাকে লকারে রাখতেই ভুলে গেছি। এটা আমি সঙ্গে করে তো নিয়ে যেতে পারবো না, তুই এটা রেখে দে। এটা কি পিস্তল? আসল নাকি রে? অফকোর্স আসল, একটু সাবধানে, লোডেড কিন্তু। আরে আমি তো জানতামই না যে তোর কাছে বন্দুক আছে। যখন আমি কুসুমনগরে যাই তখন এটা সাথে রাখি, এটা থাকলে নিজেকে অনেকটা নিরাপদ মনে হয়। বহুত ভারী রে। জানিস আমি জীবনে এই প্রথমবার বন্দুককে হাতে ধরছি। না রে ইয়ার, এটা তুই নিয়ে যা, আমি রাখবো না। আজব কথা বলিস তুই, এটা আমি আমার সঙ্গে দুবাই নিয়ে যেতে পারবো না। তুই কালকে যখন কুসুমনগরে যাবি এটা সঙ্গে নিয়ে যাবি। ভিতু কোথাকার বেটা, এত ভয় পেলে বাংলোতে থাকবি কি করে? নে, ঘরে শ্যাম্পেন গ্লাস নেই, চল এটাতেই খাই। Cheers to my new assignment at Dubai and your career. চিয়ার্স। তারপর বল কি করছিস? আমি আজকাল বই লিখছি। ওই আছে না ডিটেকটিভ পুষ্কর, আরে ও যে কেস সলভ করেছে সেটা ওই বইতে থাকবে। কি বলতো, হয়তো হতে পারে ইন্টেলিজেন্ট, কিন্তু লিখতে পারে না, ইউনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম। এটা ওই পুষ্কর সিনহাই না? হ্যাঁ হ্যাঁ, ওই পুষ্করই। শুনেছি ও একটু ক্র্যাক আছে। ও যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করানোর জন্য যায় সে আমার বন্ধু। ওই আমাকে বলেছিল যে 6-7 মাস পর্যন্ত অবজারভেশনে ছিলেন উনি, কিন্তু তবুও ঠিক হলো না। আরে না রে ইয়ার, কি কথা বলছিস? আরে আমি মানছি যে ও নিজের সম্বন্ধে বেশি কথা বলে, কিন্তু আমার সাথে একদম ঠিক থাকে। আরে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ওকে সম্মান করে। এনিওয়ে, হ্যাভ ফান। আমি এখন যাব, তুই আজকে রাতে এখানেই থেকে যা, কাল সকালে চলে যাস। আর হ্যাঁ, বন্দুক সাবধানে। হ্যালো, পুষ্কর সিনহা স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, শঙ্কর কেমন আছো ভাই? কদূর হলো আমার বইটা? স্যার ওটা 1 সপ্তাহে তৈরি হয়ে যাবে স্যার। স্যার ওই আমি আপনার সমস্ত কেসগুলো থেকে ভালো ভালো কেসগুলো বার করে নিয়েছি স্যার, সেগুলোই ছাপবো। এক্সেলেন্ট। আচ্ছা শোনো, শনিবার আমার পাবলিশারদের সঙ্গে মিটিং আছে, তো আমি তোমার সঙ্গে থার্সডে দেখা করছি। আচ্ছা এই ঠিকানাটা কি বলেছিলে তুমি, যেখানে তুমি আজকাল থাকছো? হাইওয়ে পেট্রোল পাম্প থেকে লেফট টার্ন, আর তারপর কাঁচা রাস্তা থেকে রাইট টার্ন, তাই আর তো? তারপর ওই কাঁচা রাস্তা থেকে আধ ঘন্টা আসতে হবে। কাঁচা রাস্তা দিয়ে আধা ঘন্টা আরো যেতে হবে? ভাই আজব ধরনের বোকা তোমার এই বন্ধু, যে এই শুনশান জায়গায় নিজের বাড়ি বানিয়েছে। আমার আপনাকে একটা কথা জিজ্ঞাসা ছিল স্যার। আমার ওই বন্ধু আছে না সতীশ, যার বাংলোতে আমি রয়েছি স্যার, ও যাবার সময় ওর বন্দুকটা আমায় দিয়ে গেছে। কি তোমার কাছে বন্দুক আছে? কিরকম বন্দুক? এটা তো আমার জানা নেই ঠিক কি ধরনের বন্দুক, কিন্তু জিনিসটা স্যার ভর্তি। ভর্তি করা? ইউ মিন লোডেড গান? তোমার বন্ধু তো তার থেকেও বেশি বোকা যতটা আমি ভেবেছিলাম, যে তোমাকে একটা ভর্তি হওয়ার লোডেড গান দিয়ে চলে গেছে। আচ্ছা শোনো শঙ্কর, তুমি ওই গানটায় হাত লাগাবে না, যেখানে ওটা আছে সেখানে ওটা থাকবে, বুঝতে পেরেছো? আমি এসে ওটা দেখে নেব, ঠিক আছে? আমি ভয় পেয়ে ওই টেবিলটা আছে না স্যার, যেটার উপর আমি লিখি, তার ডান ড্রয়ারে আমি লুকিয়ে রেখে দিয়েছি। রাইট হ্যান্ড সাইডের ড্রয়ারে? ঠিক আছে, ওটা ওখানেই রেখে দাও। ওকে ভাই। দেখো ভাই, আমি একটা ডিটেকটিভ সিরিয়াল বানাতে চাইছি, যা এখন সব জায়গায় চলছে।
যেখানে যাও সবাই এক কথাই বলছে একটা ভালো দেখে ডিটেকটিভ সিরিয়াল নিয়ে আসো, কিন্তু অন্যান্য সকলে যা করছে না, সঙ্গে সঙ্গে টেপ দেখে দেখে পুরনো সব গল্প নিয়ে ডিটেকটিভ সিরিয়াল বানানো, আমি এটা একদম করতে চাই না। প্রীতম, আমাদের কাছে যে সুপার ডিরেক্টর রয়েছে, তাহলে আমাদের এটা করবার কি দরকার আছে? কিন্তু দেখো, আমাদের সিরিয়ালের বাজেট খুব বড় হবে, ওতে আমি খুব বড় বড় স্টারদের নেব, আর সিরিয়ালের টাইটেল হবে পুষ্কর সিনহার জীবন এবং অপরাধ। আমি এই সিরিয়ালের 52 এপিসোড বানাতে চাইছি। হতে পারে 104 এপিসোড হবে, কিন্তু 52 এপিসোড তো আমার কমসে কম দরকার। 52 এপিসোড কম করে চাই। ইয়েস। আই এম ভেরি হ্যাপি কুমার সাহেব। মনে হচ্ছে আজ আমার লাকি ডে। আপনি একজন হিট প্রডিউসার, আমি একজন হিট ডিটেকটিভ, আর দুজনে মিলে বানাবো একটা হিট সিরিয়াল। আমার খুব আনন্দ হচ্ছে যে আপনি এই রকম ভাবছেন। আমি আপনার সমস্ত কেসের ব্রিফ বারবার পড়েছি, আর আমার এটা বলতে কোনো লজ্জা নেই। আপনার মতন একজন বড় মানুষের সঙ্গে আলাপ হয়ে আমি আনন্দে দিশেহারা হয়ে যাচ্ছি। ইউ নো, ইউ আর মোস্ট ফেমাস দেন হারকিউল পাইরো অ্যান্ড শার্লক হোমস। রাখুন আপনার শার্লক হোমস। কেন এদের সঙ্গে আমার কম্পেয়ার করছেন? এরা সব নকল লোক, বইপত্রে পাওয়া যায়। আর পুষ্কর সিনহা একজন সত্যি জলজান্ত সত্যি যে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আরে মানছি ভাই, আমি শুনেছি যে আপনি আপনার একটা অটোবায়োগ্রাফি লিখছেন। আপনি এটা করুন, আপনার বইটা আমাকে এনে দিন, আর আমি ওখান থেকে কেস বার করে সিরিয়ালের এপিসোড বানিয়ে নেব। না, ওই বইটা এখনো লেখার প্রসেসের মধ্যে আছে। আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে যে আমাকে এই কাজটাতে সাহায্য করছে, কিন্তু এখনো কিছুদিনের জন্য বাইরে আছে। আর ও যখনই বাইরে থেকে ফিরবে তখনই আমি ওই গল্পটা আপনাকে দিয়ে দিতে পারবো। বাই দ্য ওয়ে, আপনার এই গল্পটা কবে চাই? আপনি এখন দিতে পারবেন, আমি ডিলে করতে চাই না। আপনি এটা করুন, বইকে মারুন গুলি। আজ রাত্রে আমি আপনার সঙ্গে দেখা করছি, আপনি আপনার গল্পগুলো আমায় শুনিয়ে দিন, আর আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইনাল করে কন্ট্রাক্ট সাইন করে সমস্ত কিছু ফাইনাল। আরে পুষ্কর স্যার, আপনি এখানে? আপনি, আপনার তো বুধবার দেখা করার কথা। হ্যাঁ, কিন্তু শঙ্কর, হয়েছে কি, এমন একটা ভালো খবর পেয়েছি যে আমার মনে হলো এক্ষুনি তোমাকে সেই খবরটা জানানো দরকার। আচ্ছা, শেষমেশ ভেতরে আসুন তো স্যার। আসুন আসুন স্যার, আসুন আসুন না, আমি জল নিয়ে আসছি। 1 মিনিট স্যার। আরে জল টল ছাড়ো শঙ্কর, একটু বিয়ার টিয়ার অ্যারেঞ্জ করো, লেট সেলিব্রেট। ওহ, এত গরম এই মুম্বাই শহরে। স্যার স্যার, আমি তো ভালো খবরটা শোনার জন্য একেবারে মরে যাচ্ছি। এমন কি খবর যে আপনি শহর থেকে এত দূরে গরমে দৌড়ে খবর দিতে এসেছেন? ভাই, হলো কি জানো, ওই সকালে তোমার সঙ্গে আমার ফোনে কথা হলো না তো, তারপরে ওই প্রডিউসার আছে না, কি যেন নাম ওর, আর ওই বিখ্যাত প্রডিউসার এস কুমার, ওর ফোন এলো আমার কাছে। বলল, স্যার আমি একটা ডিটেকটিভ সিরিয়াল বানাতে চাইছি 52 এপিসোডের, আর ওর মধ্যে ওই সমস্ত কেসগুলো আমরা শুট করতে চাই যা আপনি সলভ করেছেন। তুমি তো জানো যে আমি কি কি কেস সলভ করেছি। তো আমি বললাম ঠিক আছে, আমি আমার কেসগুলো নিয়ে একটা বই লিখছি, আর একটা নবীন যুবক রাইটার আছে শঙ্কর জেটলি, যে আমাকে এই বইটা লিখতে সাহায্য করছে। তো আমি চাইছি যে আপনি ওই সিরিয়ালটা ওকে দিয়ে লেখান। প্রডিউসার রাজি হয়েছে, আর পরের সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে চান। খবরটা ভালো না? মজা লাগছে স্যার, হ্যাঁ। মজা লাগছে। কিন্তু স্যার, কথাটা তো আপনি ফোনেও বলতে পারতেন। আপনি এত দূর শহর থেকে এখানে খবর দেওয়ার জন্য এসেছেন? দেখো, আমি একজন যে তোমাকে খবরটা দিতে এসেছি, আর তুমি একজন যে সমানে বলে যাচ্ছ এত দূর থেকে কেন এসছেন, এত দূর থেকে কেন এসছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে এটা আপনি কি বলছেন? আমি তো মজা করছিলাম। আমিও মজা করছি, আমিও কোথায় যাচ্ছি। স্যার, আমি বিয়ে নিয়ে আসছি। ইয়েস।
আচ্ছা দেখো, ব্যাপারটা হলো আজ সন্ধেবেলায় ওই প্রডিউসার আমার সঙ্গে দেখা করতে আসছেন, আর আমি চাইছি আজ পর্যন্ত আমরা যা যা লিখেছি তার একটা কপি ওনাকে দেওয়া হোক। হ্যাঁ, আর আরেকটা কথা, তোমার টাকা পয়সার কথাটাও আমাকে বলতে হবে। আমি জানি ইউ আর এ পুয়ার সেলসম্যান, খুবই আনাড়ি তুমি। আমি তোমাকে একটা এপিসোডে 25,000 পাইয়ে দেবো। 25,000? ইয়েস। ফ্যান্টাস্টিক। কিন্তু প্রডিউসার কি এত টাকা দেবে? আরে দেবে কি, ওর বাপ দেবে। আরে ওইসব তুমি আমার উপর ছাড়ো। চিয়ার্স ফর এ বুকের উপর একটা সুপারহিট সিরিয়াল। চিয়ার্স। আরে এর থেকে ইন্টারেস্টিং ডিটেকটিভ স্টোরি উনি আর কোথা থেকে পাবেন? 30 বছরে আমি কত রকম বিচিত্র কেস সামলেছি। থিতিয়ে যাওয়া মার্ডার কেস আমি এইভাবে তুড়ি মেরে সলভ করেছি, আর এসব প্রথমবার পাবলিকের সামনে আসবে। ব্যাস শঙ্কর, একবার এই সিরিয়ালটাকে এয়ারে আসতে দাও, তারপর দেখবে শার্লক হোমস পর্যন্ত আমার পায়ে এসে পড়বে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কটা কেস আছে আমাদের কাছে? 25? এটাই আন্দাজ করেছিলাম আমি, 25। আর ওনার চাই 26। 26টা গল্প নিয়ে 52 এপিসোড করবেন উনি। এমনটাই হয়ে থাকে, একটা গল্প 2 এপিসোড। স্যার, আপনার 70টা কেস এখানে আছে। আমি তো 25টা এই জন্য বলেছি যে ওগুলো হলো বেস্ট কেসেস। স্যার, আমি বাকিগুলো থেকে আর একটা খুঁজে বার করছি। 1 মিনিট স্যার, আমি দেখছি ওটা। এই নোটস। হ্যাঁ স্যার। স্যার, বরং এটা আমি জলদি পড়ে দেখে নিচ্ছি। হ্যাঁ দেখো, আর একটা জিনিস মনে রাখবে, সব থেকে ভালো গল্প সবার আগে রাখবে। বিগিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়েল বিগান ইজ হাফ ডান। ব্যাস একবার সিরিয়ালটা চলতে শুরু করলেই তখন যে কোনো গল্পই চলবে। আমি জোকারদের একবার দেখিয়ে দিতে চাই যে ভালো ডিটেকটিভ সিরিয়াল কিভাবে বানাতে হয়। প্রথমে CLIR এর উপর আমার বই আসবে মার্কেটে। আর জানো বইয়ের টাইটেল কি হবে? পুষ্করের জীবন আর অপরাধ। কেমন লাগলো টাইটেল? দারুণ, দারুণ স্যার। স্যার, এই হলো কেসের লিস্ট। মাটুংয়ের মার্ডার, রেড রোডের পাগল, বিউটি পার্লার মার্ডার, ঝুনঝুনওয়ালা ফ্রড কেস, বম্বে ব্যাংক ডাকাতি কেস, আর এটা হলো গোরেগাঁও ইস্ট গ্যাংস্টার কেস, আর এটা নাগার্জুনা সুইসাইড কেস। ইয়েস, দিস ইজ দ্য কেস। দিস ইজ ফ্যান্টাস্টিক কেস। এটা কোন কেস স্যার? ওইটাতেই যেটায় একজন ব্যাংক ম্যানেজার এমনটাই দেখিয়েছিল যে উনি আত্মহত্যা করেছেন, আর তারপর ব্যাংক থেকে লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন। হ্যাঁ, মনে পড়েছে স্যার। স্যার, এটা সেই লোকটা না যে অন্য শহরে পালিয়ে গিয়ে নিজের নামটা ভাড়িয়ে নিয়েছিল? এ তো আর একটা বিয়েও করে নিয়েছিল। কিন্তু স্যার, আপনি 8 বছর পরেও ওকে ছাড়েননি। স্যার, কামাল করে দিয়েছিলেন আপনি। স্যার, এরকম কেস যদি টিভিতে আসে তো দর্শকের চোখ একেবারে খোলাই থাকবে, খোলাই। স্যার, এই যে লাইন আপ, প্রডিউসার গল্পটা বুঝতে পারবেন। দিস ইজ ফ্যান্টাস্টিক। দিস ইজ ভেরি গুড কেস। মনে আছে শঙ্কর, যখন আমি এই কেসটা সলভ করেছিলাম তখন সমস্ত পত্রিকায় আমার ছবি চেপেছিল। কত পুরস্কার পেয়েছিলাম আমি। আহ, কি দিন ছিল। সকাল হলেই আমি সবার আগে দেখতাম যে আজকের খবরের কাগজে আমার সম্পর্কে কি বলেছে। আপনার কি মনে হয় স্যার, ওটা প্রডিউসার একটা এপিসোডে 25,000 টাকা দেবে? একটা এপিসোডের 25,000 হিসেবে 52টা এপিসোডের। কিন্তু শঙ্কর, এটার মধ্যে একটা জিনিস মিসিং আছে, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস মিসিং আছে। আরে ওই সুইসাইড নোটটা যেটার ব্যাপারে আমি তোমাকে এক্ষুনি বললাম, ওটা ছাড়া তো গল্পে মজাই আসবে না। ওই নোটটা দিয়ে তো ও সবাইকে বোকা বানিয়েছিল। স্যার, ওটা লেখা আছে 3 নম্বর পেজে আছে হয়তো। 3 নম্বর পেজে? না শঙ্কর, ওটা তো প্রথম পেজেই থাকার কথা। ওই সুইসাইড নোটটা দিয়েই তো গল্পটা শুরু হওয়ার দরকার। তোমার মনে নেই? ওটা দিয়ে তো উনি পুলিশকেও বোকা বানিয়ে দিয়েছিলেন। আমি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব, ব্যাটা জেনে বুঝে পাহাড়ের উপর ঝর্ণার পাশে দাঁড়িয়েছিল যাতে লোকজন ওকে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে হাওয়া হয়ে যায়, লোকজন ভাবে যে জলের মধ্যে পড়েছে, আত্মহত্যা করেছে, আর লাশটা কোথাও ভেসে চলে গেছে। কিন্তু লাশটা পাওয়া গেল না। ওই সুইসাইড নোটটা ভীষণ জরুরি শঙ্কর। ওটার থেকেই তো ওনার স্ত্রী বিশ্বাস করেছেন যে উনি আত্মহত্যা করে ফেলেছেন, কিন্তু উনি আমাকে বোকা বানাতে পারেননি। আপনি কি চাইছেন স্যার? আমি চাইছি শঙ্কর যে তুমি তোমার গল্পটা ঠিক এই রকম ভাবে শুরু করো। নাগরাজন বেপাত্তা, ওনার স্ত্রী চিন্তিত। 3 দিন বাদেও ওনার স্ত্রী ওই সুইসাইড নোটটা পেলেন যাতে লেখা রয়েছে যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। ওনার স্ত্রী ওই সুইসাইড নোটটা নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। পুলিশ তল্লাশি শুরু করলো। পুলিশ ওই সুইসাইড নোটটা পড়ে এটা বিশ্বাস করলো যে উনি সত্যি সত্যি আত্মহত্যা করেছেন। কিন্তু আমার মনে হলো কোথাও কোনো গন্ডগোল আছে।
আমার কাছে ওই অরিজিনাল সুইসাইড নোটটা নেই, না হলে আমি তোমাকে ওর সিক্রেটটা বলে দিতাম। এনিওয়ে, আমার অনেকটাই মনে আছে। আমি ডিকটেট করছি, তুমি লেখো। হ্যাঁ লিখছি স্যার, বলুন। আমি আত্মহত্যা করতে যাচ্ছি। হুম। আমার জীবনের উপর থেকে মোহ চলে গেছে, আর এর থেকে ছুটি পেতে চাইছি। আমি জানি যে আমার এই নেওয়া সিদ্ধান্তে চারপাশের লোকজনদের খুবই সমস্যা তৈরি হবে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ আমি আমার ক্যারিয়ারে আর কোনো উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আরে এমন কিছুই লিখে দাও ভাই, তুমি তো নিজেই রাইটার, খানিকটা মাথাটা ঘামাও, একটা দুঃখজনক সুইসাইড নোট বানাও, কিন্তু একদম সত্যি যাতে মনে হয়। আমি লিখে দিচ্ছি স্যার। স্যার এই হয়ে গেছে। খুব ভালো, মোস্ট পারফেক্ট সুইসাইড নোট। আর বিয়ার আছে ফ্রিজে? ভাববেন না, ভর্তি পড়ে আছে স্যার। 13 লাখ সেলিব্রেট করতে হবে। 13 লাখ? হ্যাঁ স্যার, 25,000-এর হিসেবে 52 এপিসোডে 13 লাখ হয়। স্যার আমি নালাসোপাড়াতে একটা ফ্ল্যাট কিনতে পারবো। স্যার পেইং গেস্ট থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছি, অধৈর্য লাগছে পিজিতে। কেন ভাই, পিজিতে আবার কি সমস্যা হচ্ছে? তোমার তো নিজেকে সৌভাগ্যবান ভাবা উচিত যে তোমাকে তোমার দুবাইয়ের বন্ধু এত বড় একটা বাড়িতে থাকতে দিয়েছে। কিন্তু একটা কথা ভীষণই সত্যি যে তোমাকে এত বড় বাড়িতে একা একা থাকতে হয়। হ্যাঁ স্যার, সেটা তো আছে। ও কিন্তু স্যার এখানে আমি আরামে লিখতে পারি। স্যার আমি বিয়ার নিয়ে আসছি। তাহলে এটাই সেই পিস্তল যেটা তোমাকে তোমার বন্ধু দিয়েছে প্রোটেকশনের জন্য? হ্যাঁ স্যার, সতীশ বলেছিল যে ইয়ার তুই রেখে দে, কখনো কাজে আসতে পারে। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার, আমি এটাই কখনো হাত লাগাবো না। স্যার এটা সামলে স্যার, লোডেড এটা। হ্যাঁ, লোডেড, শুট করার জন্য তৈরি। বসে যাও শঙ্কর, আমি তোমাকে গুলি করতে যাচ্ছি। স্যার স্যার এটা প্লিজ স্যার, এটা ড্রয়ারে রেখে দিন স্যার। ওটার নিশানা যখন আমার দিকে হয় তখন আমার খুব অদ্ভুত লাগে স্যার। স্যার আমি এই মজাটা পছন্দ করছি না স্যার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি মজা করছি না শঙ্কর, আমি সত্যি সত্যি তোমায় প্রাণে মারতে চাই। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে আমি কি করব, কিভাবে করব, কিন্তু আজ সকালে যখন ফোনে তুমি বললে যে তোমার বন্ধু তোমাকে একটা পিস্তল দিয়েছে নিজেকে সামলানোর জন্য, তখনই আমার মাথায় একটা প্ল্যান খেলে গেল। কিন্তু আপনি আমায় মারতে কেন চাইছেন? জিজ্ঞেস করছো কেন? আমি ওই প্রেম পত্রটা পেয়েছি যেটা তুই আমার মেয়েকে লিখেছিস। তুই আমার সিধে সরল মেয়েটাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিস। এটা আমি আপনাকে বলতামই স্যার। আমি অলকাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। চুপ! বিয়ে করতে চাই? তোর কি মনে হয় আমি আমার মেয়ের বিয়ে তোর মতো পচা রাইটারের সঙ্গে দেব,
যার শুধু একটাই স্বপ্ন, নালা ফোপাড়াতে ফ্ল্যাট কেনা একটা। দেখুন, আমি এখন ভালো ভালো সুযোগ পাবো, আমি কিছুদিনের মধ্যেই বড় লোক হয়ে যাব। তাছাড়া অলকাও আমাকে ভালোবাসে। জানি আমি তোদের দুজনের কথা শুনেছি। তোরা দুজন পালিয়ে বিয়ে করতে চাস। না না, ও পালাতে চেয়েছিল, আমি তো বলেছিলাম ভালোভাবে করতে, আপনার পারমিশন নিয়ে। ব্যাস, আমার আর কিছু শোনার দরকার নেই। আমি আমার মেয়ের বিয়ে একটা উঁচু বংশে দিতে চাই, কিন্তু যতক্ষণ তুই না মরবি এটা কিছুতেই হবে না। আপনি আমায় মেরে দিলে জেলে চলে যাবেন, আর আপনার নাম ডুবে যাবে, আর আপনার মেয়েকে বিয়ে কে করবে? বস! আরে তুই তো বড় গাধা দেখছি। আরে এত বছর ধরে তুই আমার সঙ্গে কাজ করছিস, কিন্তু আমার মনটা বুঝতে পারিসনি। আরে আমি এত কেস সলভ করেছি, এত অপরাধীদের ধরেছি, যে আমার মনটাও একটা অপরাধীর মতো হয়ে গেছে। তুই মরবি অবশ্যই, কিন্তু কারোর সন্দেহ হবে না যে তোর মৃত্যুর জন্য আমি দায়ী। আমি জানতাম তোর কাছে পিস্তল আছে, আমি এটাও জানতাম যে তোর কাজের লোক ছুটিতে আছে, আর সেই জন্যই তো আমি আজ এসেছি। আর কালকে তোর চাকর ফিরে আসবে, আর এসে দেখবে যে ওর মনিব মাটিতে পড়ে আছে, তার হাতে রয়েছে একটা পিস্তল, আর পাশে পড়ে আছে একটা সুইসাইড নোট, যাতে লেখা রয়েছে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। পাগল হয়ে গেছেন আপনি। আপনার মেয়ে নিজেই আমাকে বলেছে যে ওর বাবা পাগল। আমার মেয়ে বলতো যে ওর বাবা পাগল। আমার মেয়ে বলতো যে ওর বাবা পাগল। পাগল আমি? বল, আমি পাগল? না, আমি কিছু বলিনি। আমি একটা পাগল। না। একটা লোক নিজেই নিজেকে গুলি করেছে। পারফেক্ট। এই গ্লাস আর বিয়ার এখানে পড়ে আছে কেন? পারফেক্ট মার্ডার কেস। সুইসাইড নোট। এই সুইসাইড নোট। আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আমার নিজের জীবনের উপর থেকে মোহ চলে গেছে, আর আমি এখন এর থেকে ছুটি পেতে চাইছি। নাগার্জুন সুইসাইড কেস। এই তো ফাইলটা। নাগার্জুন সুইসাইড কেস। নাগার্জুন, এবার তোমার সুইসাইডের আর কোনো দরকার নেই। এটা তো আর দরকারই নেই, কোনো দরকার নেই। ইয়েস। পারফেক্ট সুইসাইড কেস। মিস্টার নাগার্জুন, তুমি তো সুইসাইড করোনি, কিন্তু তোমার জন্য একটা লোক সত্যি সত্যি সুইসাইড করেছে। এখন তোমার আর কোনো দরকার নেই। থ্যাংক ইউ মিস্টার নাগার্জুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো প্রমাণ রইল না। নিজেই নিজেকে গুলি করে দিয়েছে। গুড, ভেরি গুড।
আমার মেয়েকে বিয়ে করবে। আমি জানি না ইন্সপেক্টর কেন ও নিজেকে এভাবে শেষ করলো। আমি তো এটাও জানতাম না যে ওর কাছে গান আছে। সত্যি কেন করলো এমনটা? এতটা বিবেচক, বুদ্ধিমান, ও আমার বইটার জন্য এত কাজ করেছিল যে আমার মেয়ে ওকে কতটা চাইতো। এসব জানলে ও কি কষ্টটাই না পাবে। হতে পারে ইন্সপেক্টর ও নিজের কেরিয়ারটা নিয়ে খুব চিন্তায় ছিল। হ্যাঁ, এটা ঠিক। আরে, আমার লাইটার! এই মেরেছে। যদি ওটা পুলিশের হাতে পড়ে তাহলে আমার সমস্ত প্ল্যানই তো বরবাদ হয়ে যাবে। ওটার উপর তো আমার আঙুলের ছাপও আছে, আর আমার নামও তো লেখা আছে ওর উপর। ওহো, যদি ওটা পুলিশ পেয়ে যায় তাহলে আমার বাঁচা খুব মুশকিল হয়ে যাবে। ও গড, এত তাড়াতাড়ি পুলিশ আমার কাছে চলেও এলো। আরে হ্যালো মিস্টার সিনহা। হ্যালো। আরে রানী, আপনি চিনতে পারলেন স্যার? পুলিশ ট্রেনিং স্কুলে আপনি আমাকে ট্রেনিং দিয়েছিলেন। সত্যি তো। কিন্তু আপনি এখানে এখানে কি করছেন? আপনি তো শিখিয়েছিলেন স্যার, এই সমস্ত জায়গায় এক দুবার চক্কর কাটলেই একটা দুটো আসামি হাতে চলেই আসে। আমি এখানে এলাম কেন? কি হলো স্যার, আপনি কি ভাবছেন? না, কিছু না। ইনাকে দেখুন স্যার, ইনি আমার কলিগ মহেন্দার। একেও তো আপনি পড়িয়েছিলেন, মনে আছে? স্যার, আমি আপনার চেলা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমিও খুব সাহসী ছিলে। কোথায় আছো এখন? আপাতত এনার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু স্যার, আপনি কিন্তু এই সুন্দর চেহারার পেছনে যাবেন না। এই সুন্দর চেহারার পেছনে কঠিন মানুষ লুকিয়ে আছে। জানি না কেন স্যার, আসামিদের দেখেই আমার মাথা খারাপ হয়ে যায়। দু একটা আসামি যদি আমার হাতে এসে যায় তাহলে ওর এক দুটো হাত আমি ভেঙে রেখে দেব। যাক, ওসব কথা ছাড়ুন, আপনি এখানে কি করছেন? এই কাছাকাছি একজন বন্ধু থাকে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কোথায় থাকেন? এখানেই। কোথায়? হিল ভিউ বাংলো, ক্রস রোডে। ও, কিছু নেবেন আপনারা? আজ্ঞে না স্যার, আমি ডিউটিতে আছি। এই কাছেই কুসুমনগর পুলিশ স্টেশনে আমার পোস্টিং হয়েছে। আপনি আসুন না, আমরা খুশি হব। অবশ্যই। আমার এখনো আপনার সব শিক্ষা মনে আছে। কিভাবে আসামিদের কাছ থেকে দোষ স্বীকার করানো যায়, কিভাবে সাক্ষীদের সাথে কথা বলতে হয়, আর কিভাবে কোনো প্রমাণ ছাড়াই আসামি পর্যন্ত পৌঁছানো যায়, সবকিছু। আচ্ছা, আমরা এখন আসি। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমিও কিছুক্ষণের মধ্যে বেরোবো। গুড বাই। বাই। ওকে স্যার। বেঁচে গেলে মিস্টার সিনহা, খুব খুব বেঁচে গেলে।
যদি এই লাইটার কথাটা তোমার মনে না পড়তো তাহলে নামটা তো পাওয়াই যেত এখান থেকে। এখন শুধু নিজের গল্পটা পাল্টে ফেলো। তুমি পুলিশকে বলে ফেলেছো যে তুমি এখানে আসতে চলেছ, দরজা তুমি ভেঙে ফেলেছ। এই অনুযায়ী পুরো গল্পটাকে পাল্টাতে হবে। হ্যালো, কুসুমনগর পুলিশ স্টেশন। আমি ইন্সপেক্টর রানী শর্মার সঙ্গে কথা বলতে পারি? হ্যালো ইন্সপেক্টর রানী শর্মা, দেখুন আমি পুষ্কর সিনহা বলছি। আপনি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে আসুন। এখানে একটি লোক নিজেই নিজের উপর গুলি চালিয়েছে। আগে ক্রস রোড হিল ভিউ বাংলো। কি বললেন 20 মিনিটের মধ্যে? ঠিক আছে, আমি এখানে 20 মিনিট আপনার জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ। এখন 20 মিনিটের মধ্যে ইন্সপেক্টর এখানে চলে আসবে। তার আগেই আমাকে আমার গল্পটা ঠিকঠাক করে নিতে হবে। ইয়েস, আসুন আসুন ইন্সপেক্টর রানী শর্মা, আসুন প্লিজ। এই দেখুন, এই হলো লাশ। জানি না কেন এই লোকটা নিজেই নিজেকে গুলি করেছে। সিনহা সাহেব, এই লোকটি কি? আপনি ওকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। এ সেই যার কথা আমি আপনাকে বারে বলেছিলাম। শঙ্কর জেটলি এর নাম। আমি একটা বই লিখছিলাম ওই কেসগুলো নিয়ে যেগুলো আমি সলভ করেছিলাম। ওটা লেখার জন্য আমায় সাহায্য করছিল। আজ ওর একটা ফোন এলো, স্যার আমি খুব দুশ্চিন্তায় আছি, খুব ডিপ্রেসড আছি, আপনি প্লিজ আমার সঙ্গে দেখা করুন। আমি বললাম ভাই যা সমস্যা আছে ফোনে বলো। আমি খুব ক্লান্ত ছিলাম, পায়ে খুব ব্যথা হচ্ছিল। বললো না স্যার আপনি প্লিজ আসুন, আপনার সঙ্গে খুব দরকার। আমি বললাম ঠিক আছে চলো দেখছি। এলাম আর রাস্তায় বিয়ার বার দেখে ভাবলাম একটু বিয়ার খেয়ে নিই ক্লান্তিটা মেটানোর জন্য। আমি বার থেকে প্রায় 5টার সময় বেরোলাম। যেই গেট দিয়ে ঢুকলাম ইন্সপেক্টর, আমি ভেতরে একটা গুলি চলার আওয়াজ পেলাম। আমি দৌড়ে দৌড়ে এলাম, আমার দরজায় নক করলাম। যখন দরজাটা খুলছিল না, আমি দরজাটা ভেঙে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখলাম কি এই লোকটা মরে পড়ে আছে, হাতে পিস্তল আছে আর পাশে একটা সুইসাইড নোট পড়ে আছে। আমার খুব কষ্ট হচ্ছে ইন্সপেক্টর যে কেন আমি ওই বারে বসে বিয়ার খাচ্ছিলাম। আমি যদি সময় মতো নাচতাম তাহলে হয়তো ওকে বাঁচাতে পারতাম। সিনহা সাহেব, আপনি বললেন যে আপনি গেট দিয়ে ঢুকতেই গুলির আওয়াজ পেয়েছিলেন। ইয়েস ইন্সপেক্টর, আমি গেট দিয়ে ঢুকতেই গুলির আওয়াজ শুনি। সিনহা সাহেব, আপনি যা বলছেন আমার কিন্তু কিছুই বিশ্বাস হচ্ছে না। হোয়াট ডু মিন ইন্সপেক্টর? বিশ্বাস হচ্ছে না? আপনি বলতে চান যে আমি মিথ্যে বলছি? দেখুন সিনহা সাহেব, আপনি 5টার সময় বার থেকে এখানে আসেন, আর এখানে মানে হলো 5:15টার সময় পৌঁছে যান। আপনি গুলি করার আওয়াজ শোনেন, আপনি দরজা ভাঙেন, আপনি ভেতরে চলে আসেন। তাহলে আপনার হিসেব অনুযায়ী এই লোকটি মারা গেছে খুব বেশি হলে 40 কি 45 মিনিট, কারণ এখনো 6টা বাজেনি। কিন্তু লাশ এতটাই ঠান্ডা হয়ে গেছে সিনহা সাহেব, এর মৃত্যু হয়েছে 3 থেকে 4 ঘন্টা আগে। আপনি একজন ইন্টেলিজেন্ট পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন সিনহা সাহেব। আরে না ভাই, এই গুলির ব্যাপারটা তো গন্ডগোল আছে, অন্য কিছু ভাবতে হবে। আরে সরাও এই গুলি ফ্রিকে, অন্য কিছু ভাবি। হয়েছে কি ইন্সপেক্টর, আমি 5টার সময় বার থেকে বেরোই, এখানে এসে দরজায় নক করি, দরজা ভেতর থেকে খুলছিল না আর ফোনটা সমানে বেজে যাচ্ছিল। আমার মনে হলো এই লোকটার হার্ট অ্যাটাক হয়ে যায়নি তো আমি দরজা ভাঙলাম, ভেতরে এলাম তো দেখলাম যে এই লোকটা মরে পড়ে আছে এখানে, হাতে পিস্তল আছে আর পাশে একটা সুইসাইড নোট। আমার এত আফসোস হচ্ছে ইন্সপেক্টর যে আমি কেন ওই বারে বসে বিয়া খাচ্ছিলাম। যদি সোজা এখানে চলে আসতাম তাহলে ওকে বাঁচাতে পারতাম। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ব্যাস এই গল্পটাই ধরে রেখো পুষ্কর সিনহা।
পুলিশ আসছে সিনহা সাহেব, তোমার আসল টেস্ট এবার শুরু হবে। যতই কম মিথ্যে বলবে ততই কম ধরা পড়বে। খালি একটা গল্পেই দাঁড়িয়ে থাকো আর মাথাটা একটু ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে। সব সাজানো আছে, সব কিছু ঠিক আছে। পিস্তল হাতে আছে, সুইসাইড নোট পাশে পড়ে আছে, আমি দরজা ভেঙেছি, এ মারা গেছে, 3 ঘন্টা হয়ে গেছে। দিস ইজ পারফেক্ট মার্ডার শঙ্কর জেটলি। শুধু একটাই আফসোস যে আমি একে আমার বইতে সামিল করতে পারলাম না, আর না ওকে নিয়ে সিরিয়াল তৈরি হবে। কি কি বলছো? বলো, কিছু তো বলো। আমায় পাগল বলছিলে না তুমি? আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে, আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে। মানছো তো আমার বুদ্ধিটা কতটা স্মার্ট আমি? বলো, বলছো না কেন? বলো আমি পাগল। বলো ভাই, কিছু তো একটা বলো। আর কিছু নেই তো এটাই বলো। কনগ্রাচুলেশন সিনহা সাহেব, কনগ্রাচুলেশন সিনহা সাহেব। বলো কনগ্রাচুলেশন সিনহা সাহেব। সিনহা স্যার? ও মাই গড, উনি তো মারা গেছেন। উনি তো ফোন করে আমাদের এখানে ডাকলেন, উনাকে কি মারলো? কিন্তু গুলি চলার আওয়াজ তো এক্ষুনি শুনলাম, আমি দেখছি। ওখানে তো কেউ নেই। তাহলে ওনাকে কে মারলো? না না, এনাকে তো মনে হচ্ছে ইনি মারেনি। এর মৃত্যু তো 2-3 ঘন্টা হয়েছে। লাশ খুব বাজেভাবে বেঁকে আছে, রাইগার মর্টিস হয়েছে। এই সিনহা স্যারকে মারেনি। কিচ্ছু বুঝতে পারছি না যে পুষ্কর সাহেবকে কে মারতে পারে। হ্যাঁ স্যার, আরে মাথা খারাপ করে দিয়েছে। শঙ্কর মোড়ে পড়ে রয়েছে, ওর হাতে রয়েছে পিস্তল, টেবিলে সুইসাইড নোট পড়ে রয়েছে, ওর নিজের হাতে লেখা। এর মানে শঙ্কর আত্মহত্যা করেছে, আর জোরে গুলি লাগার ফলে তাইও চেয়ারের সাথে একেবারে পেছনে গিয়ে পড়ে গেছে। যে গুলিটা দিয়ে শঙ্করের মৃত্যু হয় সেই গুলিটা সোজা দেওয়ালে গিয়ে লাগে, আর অন্য গুলিটা যেটা দিয়ে পুষ্করবাবু মরেছেন সেটা ওপরে ছাদে গিয়ে লেগেছে। কিন্তু এটা আপনি কি করে বলতে পারেন যে গুলিটা ছাদেই লেগেছে আর ওই গুলিতেই পুষ্কর সাহেব মারা গেছে? আমরা ব্যালিস্টিক এক্সপার্টের রিপোর্ট পেয়েছি, যেটা অনুযায়ী দুটো গুলি একই পিস্তল দিয়ে চালানো হয়েছে, যেটা শঙ্করের হাতে ছিল। যে গুলিটা দিয়ে পুষ্করবাবুর মৃত্যু হয় সেটা ওনার বুকে লেগে আর পিঠ থেকে বেরিয়ে সোজা ছাদে গিয়ে লাগে। বুকের চোট, পিঠের চোট আর ওপরে ছাদে লাগা গুলির চিহ্ন, এই তিনটেকে যদি আপনি একসাথে একটা লাইনে নিয়ে আসেন তবে এটাই প্রমাণ হয় যে যখন পুষ্করবাবুর গুলি লাগলো তখন উনি সামনের দিকে ঝুঁকে পড়েন, আর গুলি মানে নিচে থেকে সোজা চলে যায়। ও আই সি। এবার দেখো, শঙ্করের মৃত্যু
3:30 নাগাদই হয়েছে। আর তুমি পুষ্করবাবুর সঙ্গে 5টার সময় বাড়ি দেখা করেছো, রাইট? যখন উনি শঙ্করের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মাইন্ড ইউ, যখন তুমি পুষ্করবাবুর সঙ্গে দেখা করলে তখন শঙ্কর অলরেডি মারা গেছিল। 5:30টার কাছাকাছি পুষ্করবাবু একটা ফোন করেন আর বললেন শঙ্কর মরে পড়ে আছে। 6টার সময় গিয়ে ওখানে পৌঁছালে, আর ওখানে গিয়েই তুমি গুলি চলার আওয়াজ শুনলে। হ্যাঁ স্যার, আমি দৌড়লাম। ওখানে বাংলোতে ঢোকার তো একটাই রাস্তা ছিল, যেখানে দরজাটা ভেঙে পড়েছিল। আর ওখানে তো দ্বিতীয় কেউ ছিল না, আর ওখানে যদি কেউ থাকতো তাহলে আমি তো দেখতে পেতাম। আর ওখানে তো শুধু পুষ্কর সাহেব আর শঙ্করের লাশ পড়েছিল। ওখানে যদি আর কেউ না থাকে তো গুলিটা চালালো কে? আপনি আমাকে এটা বলতে চাইছেন না তো যে গুলিটা আসলে মৃত ব্যক্তি চালিয়েছে? হ্যাঁ, কিন্তু মরাটা গুলি চালালো কি করে? আমি বলছি কি করে মৃতদেহ গুলি চালিয়েছে। মৃতদেহ রিগার মর্টিসের জন্য গুলি চালিয়েছে। যেমনটা আমি প্রথমেই বলেছি, রিগার মর্টিসের জন্য মৃতের শরীর ঠান্ডা হতে থাকে, আস্তে আস্তে শুকিয়ে আসে আর পাথরের মতো শক্ত হয়ে যায়। কিন্তু শুকিয়ে আসার জন্য বডির পজিশন বদলায় না, ও যেরকম ছিল সেরকমই থাকে। দেখুন, শঙ্কর প্রায় 3টের সময় মারা গেছে, আর আস্তে আস্তে 2-3 ঘন্টার মধ্যে ওর শরীরের সমস্ত মাংসপেশি অর্থাৎ মাসলস শক্ত হয়ে যায়। সবার আগে চোখের, তারপর নাকের, তারপর মুখের, তারপর গলার, বুকের ও নিচের মাংসপেশি শক্ত হয়ে আসে। সবার শেষে যে মাসলগুলো শক্ত হয়ে আসে সেগুলো হাত পায়ের আঙুলের। শঙ্করের হাতে বন্দুক ছিল আর ওর আঙুল ট্রিগারে ছিল। আঙুলটা কুঁকড়ে যায় আর গুলি চলে। ঠা